গভীর মাঝরাতে প্রত্যেক দিন ও আমার নাম ধরে আমাকে ডাকতো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে সারাটা দিন বাইরে ছিলাম, এই রাতে বাড়ি ফিরলাম। আজকে কিন্তু ঘটনা যেতে দেরি হবে, সবাইকে জানিয়ে দিলাম। আজকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা বর্ষা বোন আমাকে শেয়ার করে। বর্ষার 22 বছর বয়স। বর্ষা বলে, দিদিভাই আমার বাড়ি যাদবপুর। আমি কোনো দিন কাউকে কোনোভাবেই বলতে পারবো না ভয় পাই না। ছোটবেলা দিয়ে কোনো পোকা ভয় পেতাম না, কোনো পশু ভয় পেতাম না, আজ পাই। আমি ভয় জিনিসটা আমার মধ্যে না যেন নেই, জানি না কেন ভয় জিনিসটা আমার মধ্যে নেই। আজকে এরকমই একটা ঘটনা তোমাদের সামনে শেয়ার করব, যে ভয়তে বাড়ি থেকে এখন বার হয় না। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো আমরা ঘটনাটা শুনি, অ্যাকচুয়ালি কি বিষয়, বর্ষার সাথে এমন কি হয়েছিল যে বর্ষা যে ভয় পেত না, সে ভয়তে বাড়ির মধ্যে থাকে, বাড়ি থেকে সে দিনের আলোতেও বাইরে বের হয় না। এমন কি ঘটেছিল, হ্যাঁ জানতে হবে তো। সবাইকে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা শোনো, আশা করি তোমাদের ভয় তো লাগবেই। বর্ষা বলে, দিদিভাই আমাদের পাশের বাড়িতে আমার এক বান্ধবী, ও কদিনের জন্য ওর মামার বাড়ি ঘুরতে যায়। ওর মামার বাড়ি থেকে ও আসলো, আসার পর দেখছি একটুখানি আমার সাথে যেন মানে আরও আরও ছাড়ো ছাড়ো একটা ভাব করছে। যেই মেয়েটা আমাকে ছাড়া কোনো রকম কোনো কিছু করতো না, সে দেখছি মানে আমার কাছ দিয়ে সব কিছু কথা সব কিছু এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। তো ওকে আমি বললাম যে ওর নামটা আমি এখানে পূজা দিচ্ছি, মানে বান্ধবীর নাম। বর্ষা বলে যে পূজা শুধু আমাকে কোনো না কোনো কিছু দিয়ে যেন হাইড করে যেত, ও যেন লুকিয়ে যাচ্ছে, এমন কিছু করছে যেটা ও লুকিয়ে যাচ্ছে। তো আমি ওকে বহুবার বলতাম যে কী রে পূজা, কি হয়েছে, তুই তো এরম ছিলিস না, তুই হঠাৎ তোর মামার বাড়ি দিয়ে ঘুরে আসার পরেই তুই না পুরো পরিবর্তন হয়ে গেলি, কি হয়েছে বলতো। পূজা আমাকে বলতো, কই না তো, কিছু তো হয়নি। আরে ভাই কিছু হয়নি তো আমি তোকে কি বলবো, কিছু হয়নি। কিন্তু 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 মুখে বললেও ওর আবে ভাবে বোঝা যেত যে ওর সত্যি কিছু হয়েছে। আমি আদৌ একটু টের পাইনি, জানতে পারিনি অ্যাকচুয়ালিও পূজার কি হয়েছিল, কিচ্ছু জানতে পারিনি। ঠিক দুর্গা পুজোর 2018 দুর্গা পুজোর ঠিক পঞ্চমীর দিন পূজা নিজেকে শেষ করে দেয়। বাড়িতে কেউ ছিল না সেদিন, বেসিক্যালি ওর মা বাবা, পূজার মা বাবার কথা বলা হচ্ছে এখানে। পূজার মা বাবা পূজার জন্য পুজোর মার্কেটিং করতে গেছিল, শপিং করতে। আর পূজা নিজে বলে দিয়েছিল এই কালারের আমার জন্য ওড়না আনবে, এই কালারের টপ কিনবে, এই কালারের লেগিংস কিনবে, এমন জুতো কিনবে, সব কিছু বলে দেয়, সব কিছু। পূজার মা পূজাকে বলে তুই চল তুই চল, তোর জিনিস তুই দেখে আনবি, তুই চল। কিন্তু পূজা পূজা বলে আমি যাব না, আমার শরীরটা ভালো নেই। পুজো তো এসে গেল, হাতে আর সময় কোথায়, বাবা তুমি মাকে নিয়ে যাও। হয়তো তখন কেউ জানতেই পারেনি পূজার একটা জামা এই রকম কালার, আর একটা টপ নেবে এইরকম কালার, একটা লেগিংস নেবে এরকম কালার। আর পূজা কিন্তু খুব সাপ মানে চাপা চাপা স্বভাবের, আর প্রচণ্ড রাগী ছিল, জিদ, প্রচণ্ড জিদও ছিল। হয়তো মাকে বাবাকে বিভ্রান্ত করার জন্য, ঘোরার জন্য, মাকে বাবা যতটা ঘুরবে ও হয়তো নিজের শেষ কাজটা করার অনেকটা সময় পাবে, তার জন্য মনে হয় তাদেরকে এরকম করে বিভ্রান্ত করেছিল। আর পূজার মা বাবা পাগলের মতো মেয়ের জন্য মার্কেটিং করছে, মেয়ের জন্য মার্কেটিং করছে। কে জানতো যে এসে দেখবে যে সেই মেয়ে আর নেই। যখন পূজার মা পূজার বাবা যখন বাড়ি আসেন, ওনারা বাড়িতে আসার পর হঠাৎ করে দরজাটা যখন ধাক্কা দেয়, তখন দেখে দরজাটা ভেজানো। তখনই পূজার মা
তার বাবাকে বলে, ওগো পূজার বাবা, পূজা ঠিক আছে তো গো? আমার না বুকের ভিতরটা খুব অস্থির লাগছে। পূজার বাবা তখন বলে, কেন, মেয়ের ঠিক হবে না কেন? মেয়ে তো ভালোই আছে, কেন? তখন পূজার মা বলে, না আমি তো ওকে দুই একবার ভিডিও কলও করেছিলাম, ও তো ফোনটা তুললো না, দেখো না দরজাটা না ভেজানো। বলেই পূজার মা হাত থেকে শপিং করার যে ব্যাগগুলো, যার মধ্যে পুজোর জামা কাপড় ছিল, সেগুলো ফেলে দিয়ে ছুটতে যখন ঘরে যায় মেয়ের রুমে, পূজা পূজা করে চিৎকার করতে করতে, তখন তাকে মেয়ে রীতিমতো ঝুলছে। এই দৃশ্য দেখে পূজার মা সাথে সাথে জ্ঞান হারায়। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। পূজার বাবা পাশ থেকে যখন এসে দেখে মেয়ের ওই অবস্থা, পূজার বাবা কি করবে দিশাহারা হয়ে গেছে। লোককে ডাকবে না কি করবে, উনি কিছু বুঝে পাচ্ছেন না উনি কি করবেন। তখন পূজার মাকে ধরবে, কি করবে, সাথে সাথে পাশের বাড়ির একজনকে ডাকে। একজন যখন এসে ওটা দেখে, চিৎকার চেঁচামেচি করতে করে পুরো পাড়া তখন পূজাদের বাড়িতে। রাতের অন্ধকারে নিস্তব্ধতা নেমে এসে পূজা মারা গেছে। আর আমাদের এই যে বর্ষা বোন তখন খবর পায় চিৎকার চেঁচামেচিতে যে পূজা আর নেই। প্রথমটা বুঝতে পারিনি। বর্ষার বাবা বলছে পূজাদের বাড়িতে কিছু একটা হয়েছে, জানিস, পূজাদের বাড়িতে কিছু একটা হয়েছে, কারণ ওদের বাড়িতে লোকজন, মানে পাড়ার লোকজন দৌড়ে যাচ্ছে। এই কথা শুনে সাথে সাথে তখন বলছে একবার তো গিয়ে দেখি। যখন পূজাদের বাড়িতে বর্ষার বাবা যখন যায়, তখন গিয়ে দেখছে যে পূজা মারা গেছে, পূজা আর জীবিত নেই। তখন সাথে সাথে বর্ষার বাবা বর্ষাকে বলে যে জানিস মা, তোর বান্ধবী নেই। তখন খুব কাঁদে বর্ষা, যে ওকে আমি বলেছিলাম কি হয়েছে আমাকে বল, ও আমাকে বলেনি, কিচ্ছু বলেনি। বলছে হ্যাঁ, ও আর নেই, ও আর নেই। সেই দিনের পর থেকে শুরু হলো একটা একটা করে দিন গোনা, একটা করে দিন গোনা শুরু হলো। সেটা হচ্ছে বর্ষা জানতও না, বর্ষা ওর যে বাড়িতে নিয়ম হয়েছে, কাজ হয়েছে, বর্ষা যায়নি, বর্ষার বাবা যায়নি, বর্ষার মা যায়নি, কিভাবে যাবে? অনেকে আসেনি, পাড়ার অনেকে আসেনি। জল জ্যান্ত একটা মেয়ে, 22 বছরই হবে ওরও বয়স, হয়তো 3 মাসের বড় হবে বর্ষার থেকে। পূজা বড় ছিল 2-3 মাসের, আমি ধরলাম 22 বছরই। সেই মেয়েটা ভাবো তো, এরকমভাবে নিজেকে শেষ করে দিল, চলে গেল। গ্রামের অর্ধেকের বেশি লোক আসেনি ওদের বাড়িতে, কারণ লোকে বলেছে যে আমরা কি করে মুখে খাবো ওর শ্রাদ্ধ, ওর শান্তি, আমরা কি করে খাবো? হয় নাকি এটা? একটা মেয়ে প্রত্যেকদিন কলেজ যাচ্ছে, একটা মেয়ে প্রত্যেকদিন সাইকেল চালাচ্ছে, প্রত্যেকের সাথে কথা বলছে, এত ক্লোজ সবার সাথে, সেই মেয়েটা হট করে নিজেকে সুসাইড করলো। সুসাইড অ্যাটেম্পটা করলো কেন আজ পর্যন্ত কেউ জানিনি, কেউ না। বর্ষা বলে দিদিভাই, পূজার সব কাজ হলো, আমি তো যাইনি, আমার বাড়ি থেকে আমার বাবা মাও বলল যেতে হবে না, আমরাও যাব না। পূজাতে বাড়িতে আমাদের নেমন্তন্ন করেছিল, আমরা যাইনি, অনেকে যায়নি, আমাদের মোটামুটি ওখানে অনেকে যায়নি। দিদিভাই বিশ্বাস করবে কি না জানি না, অদ্ভুতভাবে একটা জিনিস হলো, সেটা হচ্ছে কাজকর্ম তো ওর মিটলো সব, খবর নিচ্ছি, দেখতেও পাচ্ছি, বাড়ির তো কাছাকাছি পাশাপাশি থাকে। আমি ঠিক কাজ মিটে যাওয়ার 4-5 দিন পর ঘটনাটা ঘটে। রাতের বেলা এই কদিন না পড়তে টড়তে যায়নি, মন মেজাজ ভালো নেই, পড়াশোনা সব বন্ধ। আর ওরকম হওয়ার পরে মা বাবা তারাও না সেরকম একটা প্রেশার করছে না, চাপ দিচ্ছে না, ভাবছে যে বান্ধবী আর খুব ভালো ক্লোজ ছিল না, তো বাড়িরও ক্লোজ, এদিকে ফ্রেন্ড হিসাবে ও সব থেকে বেশি আমার ক্লোজ ছিল। যাই হোক, আমি তখন সব মিটে যাওয়ার পর প্রথম যেদিন পড়তে যাই, পড়ে ওই ওদের বাড়ির আগে, তারপর আমার বাড়ি, ওর বাড়ির সামনে দিয়ে যখন আসছি,
স্বাভাবিক। তখন দেখলাম পূজার মা ঘরে কাঁদছে, আরো দুই একজন গ্রামের কেউ এসছে, ভিতরে রয়েছে, পূজার মা কাঁদছে। আমি শুনতে শুনতে আসলাম, আমারও চোখে তখন জল চলে আসলো। তো পূজার মা কাঁদছে, আমি এটা দেখতে দেখতে নিজের মতো নিজে চলে আসি। পূজার মানে কষ্টটা হয়তো একটা ভালো বন্ধু বুঝতে পারবে যে পূজার কষ্ট কতটা ছিল, কতটা হচ্ছিল। তো মানে পূজা যে নেই, বর্ষা কতটা কষ্ট পাচ্ছিল। বর্ষা বলে, দিদিভাই আমি পড়ে সেদিন আসছি, যখন দেখলাম ওর মা কাঁদছে, সব শুনতে শুনতে আসলাম, আমারও চোখটা ছলছল করছে। বাড়িতে এসে মাকে বললাম, মা বললো যাকগে, এখন তো মেয়েটা চলে গেল সবে। সত্যি এটা তো কষ্টেরই কথা। মা বাবা তো কখনো সন্তানকে ভুলতে পারে না। পূজা একটাই মেয়ে ছিল, হ্যাঁ, যেরকম বর্ষাও একটা মেয়ে, বাবা মায়ের পূজাও সেরকম একটাই মেয়ে। তো সেখানে দাঁড়িয়ে একটা কষ্ট তো হবে, একটা মানে আঘাত তো লাগে। তো এইসব কথাবার্তা বাড়িতে এসে বলছি। রাতের বেলা আমার বাবা বললেন, তাড়াতাড়ি রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ আমাদের পরের দিন দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল। তো পূজা বলছে যে এই সরি বর্ষা বলছে, দিদিভাই আমরা রাতের বেলা সেদিনকে একটু তাড়াতাড়ি 10:30টার দিকে শুয়ে পড়ি। এমনি সময় তো 12টা বেজে যায়, 10:30টার দিকে শুই। কিন্তু রাতের বেলা বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমি একবার ওয়াশরুমে যাই, দেখলাম বাবা মা ঘুমাচ্ছেন। দরজাটা বাবা মায়ের রুমের খোলা থাকে, আমি তাকালাম, দেখলাম মা বাবা ঘুমাচ্ছেন, দুজনে দু সাইড ঘুরে শুয়ে আছে, ঘুমাচ্ছে বুঝতে পারছি। আমি ওয়াশরুম থেকে এসে যখন রুমে শুলাম, হঠাৎ জানি না কেন আমার না পূজার কথা খুব মনে পড়ছিল। খুব খুব মনে পড়ছে, মানে সে এত মনে পড়ছে আমি বলতে পারবো না, প্রচণ্ড মনে পড়ছে। তো আমি তখন একা একা বসে বসে ভাবলাম যে সত্যি পূজা ছিল, কোথায় চলে গেল। একটা ভালো বান্ধবী ছিল, ওকে কতবার বলেছি কি হয়েছে তোর সাথে বল, কি হয়েছে বল। পূজা কোনোদিন বলেনি। মানে বর্ষায় জিনিসগুলো একা একা ফিল করছে যে যদি এমনি তো সুসাইড করেনি, কিছু তো নিশ্চয়ই ছিল, কিন্তু প্রেম ট্রেম করলে পারে তো আমি জানতে পারতাম। প্রেম টেম না, অন্য কিছু ছিল। মানে নানা রকম জিনিসটা নানা রকম কিছু ভাবছে। হঠাৎ করে উম, হঠাৎ করে বলছে আমি শুয়ে পড়ি, চোখটাও লেগে যায়, হালকা চোখে একটা ঘুম ঘুম, যখন দেখবে অনেকক্ষণ জাগার পর একটা ঘুম আসে, হালকা একটা ঘুম আসে। বলছে হালকা যখন ঘুমটা আসে, মানে ওই সময়টা আমি কি বলবো, বলছে মানে ধারণার বাইরে। আমাকে পূজারই গলার আওয়াজ, পূজা যেন আমাকে ডাকছে, বর্ষা, এ বর্ষা তুই এলি না কেন রে আমার সেদিন কাজের দিন। মানে বলছে, বর্ষা, এ বর্ষা তুই এলি না কেন আমার কাজের দিন। আমি তো ওখানে ছিলাম। ও যখন এই কথাটা শোনে না, বর্ষা বলছে, দিদি ভাই আমি ভেবেছি একটা বাজে স্বপ্ন দেখছি, সবসময় ওর কথা ভাবতাম, ওকে মিস করতাম। আমি না ঝেড়ে মেরে উঠেছি, উঠে বসে আমি না বলছি, কে কে কে, মানে ভয়তে বলছি কে, কই। আমি না মানে ছিটকে ঘর থেকে বেরোই। মানে আমার তখন মাথার মধ্যে চলছে সত্যি কি ও পূজা আসলো। আমি বাইরে বেরিয়ে দেখছি না, কেউ তো আসেনি, কেউ নেই। বাইরে বেরিয়েই না আমি সাথে সাথে দরজা বন্ধ করে দিয়েছি। আমি নিশ্চিত ডাক টাক হয়, ছোটবেলায় অনেক শুনেছি, আর তোমার ঘটনাও শুনি। হ্যাঁ, আমি ভাবলাম কি জানি নিশ্চিত ডাক টাক না তো, ও তো মারা গেছে, ও কোথা দিয়ে আসবে। আবার মনে মনে ভাবছি তাহলে কি ও ভূত হয়ে গেছে। এসব করতে করতেই মায়ের কাছে গেলাম। মা বাবা তো দরজা খুলে শোন, মায়ের কাছে গিয়ে বলছি, মা মা, ও মা, মা ওঠো। মা ঝেড়ে ঝেড়ে উঠলো, উঠে বলছে, কি হয়েছে রে, এই রাতের বেলা তুই এরকম করে ডাকছিস, কি হয়েছে। আমি বললাম, মা জানো, পূজার গলার আওয়াজ পেলাম মা। পূজা আমাকে বলছে আমার কাজের দিন তুই আসিসনি কেন। মানে ওর যখন শ্রাদ্ধ হয়েছে, শ্রাদ্ধর সময় তো আত্মাটা থাকে ওখানে, আত্মা দেখে যে আমার শ্রাদ্ধ শান্তিতে কে কে আসছে, সব দেখে। তো আত্মাটা তো ওখানে প্রস্তুত ছিল, দেখেছে যে ওর এত ক্লোজ, এত কাছের বান্ধবী বর্ষা তো যায়নি, ও সেটা দেখেছে। যাই হোক, তারপর ওর মা ওকে বলে, বর্ষার মা, যে হ্যাঁ ওইসব কিছু না, তোর মনের এটা ভুল। হ্যাঁ,
পূজা তো মারা গেছে, পূজা মারা গেছে, পূজা আসবে কোথা দিয়ে? ওটা তোর মনের ভুল, ওসব কোনো ব্যাপার না। ওকে এইসব কিছু বলে মানে রাতের বেলা কোনো রকমে চুপচাপ শোয়ায়। আমাকে বর্ষা বলছে, দিদি একদিনের এটা ছিল না, যদি একদিন ভুল বা কোনো কারণে যদি আমি ভাবতাম যে না চলো ঠিক আছে, একদিনের যদি হতো তাহলে তো আলাদা ব্যাপার ছিল, এটা একদিনের ছিল না, এইটা প্রত্যেক দিনের ছিল, প্রত্যেক রাতের ছিল। প্রত্যেক রাতে আমাকে ও এসে ডাকতো, বলতো, কিরে বর্ষা, তুই আমার শেষ কাজে এলি না বন্ধু, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। ওর এইটা আক্ষেপ। আর যখন এরকম দিনের পর দিন রাতের পর রাত চলছে, তখন বাধ্য হয়ে বর্ষার মা বাবা বর্ষাকে যখন তান্ত্রিকের কাছে নিয়ে যায়, অনেক পরে, অনেক পরে ঘুমের ওষুধ খাওয়ায়, ব্লাড টেস্ট করায়, মনোবিজ্ঞানী যাকে বলা হয়, হ্যাঁ, মনোবিজ্ঞানীর সাথে ওকে পরামর্শ করায়, সবাই বলছে না ও তো একদম ফাইন, ওকে আছে, এরকম তো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তাহলে এই মেয়েটা এরকম করছে কেন? তারপর যখন দেখছে কোনো মতে কোনো কিছু হচ্ছে না, যখন তাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়, তখন সেই তান্ত্রিক বলে যে ওর বান্ধবী কাজ হয়েছে ভালো, পূজার কাজ, ওর মা বাবা নিষ্ঠাভাবে মেয়ের কাজ করেছে, কিন্তু যেহেতু অনেক বর্ষা ওর খুব ক্লোজ ছিল, বর্ষা যায়নি ওর কাজে, তার জন্য ওর বান্ধবী পূজা ফিরে এসছে। কারণ ও যখন দেখেছে এত ক্লোজ ফ্রেন্ড, একটা ভালো বান্ধবী ছিল, মানে ওরা খুব খুব ভালো, মানে বাড়িরও কাছাকাছি, আবারও বলছি মনেরও কাছাকাছি, একসাথে পড়াশোনা, ঘুরতে যাওয়া, পিকনিক করা, কোচিংয়ে পড়া, বাড়িতে আড্ডা মারা, ওর বাড়িতে গিয়ে খাওয়া, এর বাড়িতে থাকা, এরকম ওদের সম্পর্ক ছিল। ওরা তো কষ্টে যায়নি, যে কি যাব মারা গেছে, কষ্টে যায়নি। কিন্তু কষ্টে না গেলে কি হবে, যে মৃত মানুষটা, যে ওর বান্ধবী, সে কিন্তু এটা বুঝিনি, সে অভিমান করে যে আমার কাছের একটা ক্লোজ বান্ধবী, যে একটা বাড়ির পাশে থাকে, বর্ষা, সে কেন আসেনি। ও যখন শ্রাদ্ধ শান্তি হয়, তখন যার শ্রাদ্ধ শান্তি হচ্ছে সে কিন্তু ওখানে উপস্থিত থাকে, সে সব দেখে, তার আত্মাটা তো থাকে, তার আত্মা ওখান থেকে সব দেখে। মানে ও যায়নি বলে ওর কাজে ওকে প্রত্যেক দিন এসে ডাকতো। যখন ও মাদুলি পড়ে, ওর মা বাবা যখন তান্ত্রিকের কাছে নিয়ে যায়, ওকে মাদুলি দেয়, ওর ঘর বন্ধন করে, তখন বাইরে দিয়ে এসে ডাকতো। পেছন দিকে ওদের ছোট্ট আল ছিল, ও পাশে অন্যের জমি, সামনে দিয়ে না, আগে সামনে দিয়ে ডাকতো, পরে ওদের জমি বন্ধন ছিল বলে পেছনে 3 হাত ছেড়ে যে জমি, পেছনে দাঁড়িয়ে রাখতো অন্যের জমিতে। ওকে বলতো, বর্ষা, এ বর্ষা, তুই রাগ করিস না, আমি এসছি, তুই একা একা থাকিস না, আমি তোকে নিয়ে যাব। আমাকে বর্ষা বলছে, দিদি ভাই একটা সময় না আমি পুরো সাইকো হয়ে গেছিলাম, আমি কাউকে বলতে পারতাম না, মাকে বাবাকে বললে মা বাবা ডিপ্রেশন করতো, কারণ এত কিছু করার পর যদি আবারও মানে আমাকে দেখা দিচ্ছে বা কিছু করছে, বলছে আমি না মানে জাস্ট পাগল হয়ে গেছিলাম, জাস্ট পাগল, মানে আমার এমন অবস্থা হয়েছিল, আমি নিজেকে কিভাবে কি করব আমি কিছু বুঝে পারতাম না। অনেক কিছু করার পর আমি নিজেকে নিজে সেই জায়গাটা থেকে মনে জোর করি যে না, আমার কাছে তো তাবিজ আছে, মাদুলি আছে, ঘর বন্ধন করা আছে, কেন ভয় পাচ্ছি। আস্তে আস্তে নিজের মনকে বোঝাই। তখন ও যখন আসতো, আমি আর ওকে তোয়াক্কা করতাম না, ও ডাকতো, আমি কোনো কথা বলতাম না, ও কি বলছে কি করছে, ওর ক্ষমতা ছিল না, যেহেতু আমার কাছে আসতে পারবে না, আমি তো জানি আমার তো কাজ করা আছে, তুই ডাক না, তাতে কি হয়েছে, তুই তো আসতে পারবি না। সেই মানে 2022 ঘটনাটা ঘটে, সেই থেকে এখনো পর্যন্ত বাড়ি বন্ধন, ওর ঘরটা স্পেশালি বন্ধন করা সেরকমই আছে, এখনো পর্যন্ত তাবিজ পরে ঘোরে ও, মানে যাই করুক, সেই বলছে আমার বান্ধবী, সেই বান্ধবী এখনও কিন্তু
মাঝে মাঝে পূর্ণিমা অমাবস্যা এসে এখনও ডাকে পেছনের জমিতে দাঁড়িয়ে, এখনও। ভাবতে পারছো পৃথিবীতে কত কিছু হয়, এখনও ডাকে। আর একটা ছোট্ট করে ঘটনা বলবো, এই ঘটনাটা শেওড়াফুলিতে ঘটে। আমি যে ভাই ঘটনাটা বলে আমি তার কথা বলছি না, মানে নামটা বলছি না, ভাইয়ের শুধু ঘটনাটা বলছি। ভাই প্রত্যেকদিন শেওড়াফুলি থেকে এপার ওপার করে নৌকা। বলছে দিদি ভাই আমি অনেক ভোরে ভোরে আসি, অনেক ভোরে আমি নৌকা পার হই, তখন হয়তো প্রথম নৌকা কি দ্বিতীয় নৌকা, দ্বিতীয় হয় না, নয় ফার্স্ট নয় সেকেন্ড। তো এরকমই একবার প্রথম নৌকা যখন পার করছি, কুয়াশায় পুরো ঢাকা, চার চারপাশে এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। তো আমি নৌকার টিকিটটা নিয়ে নৌকায় উঠে আমি বসে আছি, নৌকায় কেউ নেই। আমাকে যে চালক সে বললো, কিরে ভাই আজকে তো কেউ আসেনি, তুই প্রত্যেক দিন কাজে যাস। আমার কাজটা শেওড়াফুলির এপারে ছিল। তুই প্রত্যেক দিন কাজে যাস, এই ঠান্ডাতেও যাচ্ছিস, কেউ নেই, বলতো তোকে একা নিয়ে গেলে লস হয়ে যাবে না? কিন্তু একটা নৌকার তো একটা টাইম আছে, কি জানি সেদিন যেন লোকই নেই। বলতে বলতে তিনজন মহিলা, মুসলিম মহিলা, বোরখা পরা, বোরখা আছে, বোরখা পরে তিনজন মুসলিম মহিলা পুরো ঢাকা আসে। বোরখা পরে এসে উনি পাশে তিনজন বসে, আমাদের যে ভাই ঘটনা বলে ওর পাশেই বসে তিনজন। আর তিনজনই কোনো একটা সুন্দর আতর, মুসলমান পুরুষ বলো মহিলা, ওনারা খুব সুন্দর সুন্দর আতর ব্যবহার করে, যেন আমরা পারফিউম ইউজ করি, ওনারা কিন্তু পাক মুসলিম যারা তারা কিন্তু আতরটা ব্যবহার করে খুব ভালো ভালো, মানে আরবিয়ান, অস্ট্রেলিয়ান, দামি দামি, এত সুন্দর একটা আতর ওনারা তিনজন ইউজ করেছে। তিনজনের মধ্যে তিনজন করেছে কি একজন জানি না, পুরো না মানে আমাদের ভাই বলছে দিদি আমি যে বসে রয়েছি, ওনারা পাশে একটু আমার গ্যাপটা ছেড়ে দুজনের মতো গ্যাপ ছেড়ে বসেছে মহিলা, এত সুন্দর ঠান্ডা একটা অন্ধকারের মধ্যে ওই যে একটা হাওয়া চলছে তার মধ্যে ওরকম সুন্দর আতরের একটা স্মেল, আমার না যেন মাইন্ডটা মানে কি বলবো, এত শান্তি লাগছে, মানে আমার না এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তারপর যাই হোক, ওনারা তিনজন আর আমরা চারজন চলে যাই সোজা। হ্যাঁ, তো যাই হোক, ভাই বলছে দিদি ভাই এবার আমরা পার হলাম, শেওড়াফুলি ঘাট পার হয়ে এপারে হলাম, এপার থেকে আমি আমার মতো চলে যাই, তিনজন মহিলা দেখলাম ওনারা টোটোতে উঠলো, আর ও হেঁটে এসে বাসে ওঠে। বলছে আমি টোটো দেবো, অত টাকা কোথায় পাবো, আমি হেঁটে এসে বাসে উঠি। আমি বাসে উঠে আমি মানে নিজের মতো নিজে আস্তে আস্তে আমার গন্তব্যস্থলে আমি যাই। রাতের বেলা যখন বাড়ি ফিরি তখন আমি আবার ওপার হব, শেওড়াফুলি ঘাটতে যাব, যখন আমি নৌকায় উঠি সেম সেই তিনজন মহিলা সেম আমার সাথেই ওঠে, আর আমার দিকে না তারা না ফলো করছে, যেন আমাকে তারা লক্ষ্য করছে, আমাকে দেখছে। আর তিনজনই বোরখা পরা, এরকম বোরখা পরা, আর ওরকম পারফিউমের একটা স্মেল বেরোচ্ছে। তা আমি ভাবলাম যে কথা বলবো, আবার ভাবলাম কি দরকার, থাক দরকার নেই, কথা বলিনি। আমি আমার মতো ওপার হয়ে নেবে বাড়ি চলে যাই, পুরো ফাঁকা হয়ে গেছে অন্ধকার। আমি আমার মতো যাই। রাতের বেলা আমি বাড়ি যাই, আমার বাড়িতে রান্না হয়েছে, সবে সবে পটল আলুর সবজি হয়েছিল, রুটি হয়েছে, পটল আলুর তরকারি, যে কোনো জিনিস রান্না করলে ঘরে একটা গন্ধ বেরোয়, সেই সুন্দর একটা তরকারির গন্ধ বেরোচ্ছে। আমি গেলাম, খাওয়া দাওয়া করলাম, হাত মুখ দিয়ে শুয়ে পড়েছি। সকালে আমাকে আবার একদম আর্লি মর্নিং আসতে হবে। ভাই বলছে দিদি ভাই মধ্যরাতে চুড়ির আওয়াজ, কাচের চুড়ি বিশেষ করে মুসলমান মহিলারা খুব পছন্দ করে, আর ওনারা পড়েছিল। বলছে চুড়ির আওয়াজ, একটা হাতে চুড়ি না, তিনজন যেরকম চুড়ি পরলে একসঙ্গে ছনছন করে আওয়াজ হয়, ওরকম একটা জোরালো শব্দ কাচের চুড়ির। আর সেম ওই যে সুগন্ধিটা, যেই আতর ওনাদের গায়ে ছিল, সেই সুগন্ধিটা অদ্ভুতভাবে বার হচ্ছে, অদ্ভুতভাবে। আমি ভাবলাম কি হলো, আমি রাতের বেলা
এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ি, কেন সকালে উঠতে হবে, কিন্তু সকালে আমি উঠতে পারিনি। সেই দিন কেন আমি লাগাতার 17 দিন সকালে উঠতে পারিনি, সারা রাত জাগতাম, ঘুম আসতো না, ভোরবেলা আমি ঘুমিয়ে পড়তাম। বাড়ির লোককে বলে শুতাম ডেকে দেওয়ার কথা, বাড়ির লোকও ঘুমিয়ে পড়তো অটোমেটিক্যালি, যেটা হওয়ার না, আমি জানি না কি। তারপর আমি শুনলাম এই যে 17 দিন আমি যে যাইনি, 17 দিনে একবার নৌকা অ্যাক্সিডেন্ট হয়েছে গঙ্গায়, একবার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনকি আমার যে ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি তো অনেক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে শ্রমিকদের সাথে। তাহলে কি ওই বরখা পরা 3জন মহিলা দেবদূত ছিলেন? ওনারা কি আল্লাহর দেন পাক বান্দা ছিল? ওনারা কি আমাকে বাঁচিয়ে দিল? হতেই পারে। আর আমাদের এই ভাই, যে ভাই ঘটনাটা বলেছে, ভাইও কিন্তু মুসলমানই এক ভাই, হতেই পারে। কেননা ঈশ্বর বলো, আল্লাহ বলো, গড বলো, কে কোন রূপে কোথায় কিভাবে আসে সেটা তো কেউ জানে না। আমরা তো অগ্রিম জানি না, না। আমরা যদি অগ্রিম সবকিছু জানতাম তাহলে তো হয়েই যেত। তো এটাই হচ্ছে আজকের দুটো ঘটনা। জানি ঘটনা দুটো খুব অদ্ভুত, কিন্তু রিয়েল ঘটনা দুটো, একদম বাস্তব। চলো আজকে অনেকদিন পর তোমাদের কমেন্ট পড়ি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি কমেন্টটা একটু তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। প্রথম সিংকা বণিক, তারপরে কমেন্ট করেছো সাবিত্রী পাঠক, তারপর তুহিন দান্দ্রে, প্রদীপ দাস, কৃষ্ণা ধারা, সুনিতা চন্দ্র, তারপর মিঠু বোন, শম্পা মিত্র, ময়না দত্ত, রিয়া রয়, তারপর কমেন্ট করেছে চৈতালি রয়, জলি হাজরা দিদিভাই, কিষাণু মান্না, সুনিতা চন্দ্র, ঝুমা চ্যাটার্জি, আব্দুল হক ভাই, আয়ান হালদার, বিরাট দাস ত্রিপুরা থেকে, মৌরয়, সুজাতা বড়ুয়া, প্যান্থার গেমিং ওয়াইটি, নীলিমা সিংহ, অনুপম বিশ্বাস, সুজাতা দাস, অ্যানিরিয়া, সুমনা ভট্টাচার্যা, নিতা বসু, সোমা দাস পরিবার থেকে, না ইনি হচ্ছে সোমা দাস আলাদা, আর একজন আছে সোমা দাস দাস পরিবার থেকে। আচ্ছা, সোমা দাস, সুদীপ্ত ব্যানার্জি, হেনা তপাদার দিদিভাই, পিন্টু ঘোষ, সিদ্ধার্থ পুরকায়াত, বনানী কর্মকার দিদিভাই। একটু দেরি হয়ে গেল দিতে। আর সবার আশীর্বাদ, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক, এটা বলে আজকের মতো শুভরাত্রি।